ঘূর্ণিঝড় কী এবং ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে করা হয়? সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখনই এর নামকরণ করা হয়। আটলান্টিক মহাসাগর ও এর আশেপাশের অঞ্চলে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটারে উঠে গেলে নিম্নচাপ ঝড়ে পরিণত হয়, আর এই সময়েই ঘূর্ণিঝড়টিকে একটি নাম দিয়ে চিহ্নিত করা হয়। এবার আসি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় যেসব কারণে। ঘূর্ণিঝড়ের ঝুঁকি সম্পর্কে সচেতনতা, ক্ষয়ক্ষতির হ্রাসের জন্য আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা গ্রহণ করাটাই নামকরণের প্রধান উদ্দেশ্য। সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণের কথা ভেবে তাদের সতর্কতার সুবিধার্থে নামটি নির্বাচন করা হয়। তারা যেন খুব সহজেই নামটি বুঝতে ও মনে রাখতে পারে সেদিকে যথেষ্ট খেয়াল রাখা হয়। এতে নির্দিষ্ট অঞ্চলে সতর্কতা জারি করার সময় সহজে দুর্যোগের তীব্রতা বোঝানো সম্ভব হয়। এবার চলুন জেনে নিই ঘূর্ণিঝড়ের নামকরণ পদ্ধতি। কিউ, ইউ, এক্স, ওয়াই ও জেড এই 5টি অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালার 21টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এগুলো সাধারণত এক বছরের জন্য পর্যায়ক্রমিকভাবে ছেলে ও মেয়েদের নাম দিয়ে নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ 2006 সালের প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল আলবার্টো, পরের দুটি ছিল বেরিল। তবে কোনো বছর যদি 21টির বেশি ঘূর্ণিঝড় দেখা দেয় তবে নামগুলোর সঙ্গে গ্রিক বর্ণমালা যুক্ত করে করা হয়, যেমন হ্যারিকেন আলফা বা বিটা। এভাবে 6 বছরের জন্য একত্রে অনেকগুলো নাম নির্ধারণ করে রাখা হয়। এগুলোর প্রতি 6 বছর পর পর পুনরাবৃত্তি ঘটে, যেমন 2008 সালের নামগুলো 2014 সালের জন্য পুনরায় ব্যবহার করা যাবে। কিন্তু মাত্রাতিরিক্ত বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলো তালিকা থেকে বাদ দেওয়া যায়, যেমন 2005 সালের ক্যাটরিনা 2011 সালে পুনরাবৃত্তির সময় বাদ দিয়ে নতুন নাম রাখা হয় ক্যাটিয়া। বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর এই নামকরণ উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের বিধি অনুযায়ী হয়ে আসছে। এই বিধি অনুযায়ী বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোতে সংঘটিত ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়। 2020 সালে এই অঞ্চলের মোট 13টি দেশ থেকে 13টি নামসহ মোট 169টি নাম সামনের বছরগুলোর জন্য প্রকাশ করা হয়। নামকরণের পদ্ধতি অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ছেলে বা মেয়ের নাম হলেও এই নামগুলোর কোনোটি নির্দিষ্ট কোনো ব্যক্তির নামকে উদ্দেশ্য করে করা হয় না। এখানে নাম নির্বাচনের সময় যে বিষয়গুলো বিবেচনায় আনা হয় সেগুলো হচ্ছে: দ্রুত যোগাযোগের সুবিধার্থে নামে অক্ষরের সংখ্যা কম হতে হবে, উচ্চারণে সহজ হওয়া দরকার, নির্দিষ্ট অঞ্চলে সুপরিচিত হতে হবে, একই নাম একাধিক অঞ্চলে ব্যবহার করা যাবে না। এবার আসুন জেনে নিই ঘূর্ণিঝড়ের নামকরণ করেন যারা। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটির অধীনে মোট 5টি আঞ্চলিক সংস্থা তাদের স্ব অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করেন। এগুলো হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, বিশ্ব আবহাওয়া সংস্থা; প্যানেল অফ ট্রপিক্যাল সাইক্লোন কমিটি; RA4 হারিকেন কমিটি; RA5 ট্রপিক্যাল সাইক্লোন কমিটি। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে 13টি দেশ, সেগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। বিশ্ব আবহাওয়া সংস্থার অংশ হিসেবে উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া দপ্তর, ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সিস্টেমস ও ভারতের আবহাওয়া দপ্তর। এই অঞ্চলটি ভারত মহাসাগরের উত্তরে বঙ্গোপসাগর ও আরব সাগর পর্যন্ত বিস্তৃত। এবার আসুন জেনে নিই বাংলাদেশে আসন্ন কিছু ঘূর্ণিঝড়। বর্তমানে বাংলাদেশ ও এর নিকটবর্তী পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের নাম রিমাল। নামটির প্রস্তাব করে ওমান, আরবিতে যার অর্থ বালি। এটি 2020 সালে ওই 13টি দেশের প্রস্তাবিত 169টি নামের একটি। রিমাল ছাড়াও অদূর ভবিষ্যতে আসন্ন উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলোর নাম হলো আসনা, ডানা, ফেঙ্গাল, শক্তি, মন্থ, সেনিয়ার ও দিত্য। ঘূর্ণিঝড়ের নামকরণের পেছনে মূল কারণ সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণের সতর্কতা। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে বাতাসের গতিবিধি ও আসন্ন দুর্যোগ নিয়ে গবেষণা করা হয়ে থাকে। এই গবেষণায় ঝড়ের তীব্রতা এবং একাধিক ঝড়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণে প্রত্যক্ষভাবে সাহায্য করে এই নামকরণগুলো। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটির এই কার্যক্রম ঘূর্ণিঝড়ের ব্যাপারে আগাম সচেতনতারই
নামান্তর। এই ধারাবাহিকতায় স্থানীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।